করি মীর রাশেদ আলী আহমেদ ভার্সাস অর্থঋণ আদালত ঢাকা এবং আদার্স, এটা যতটুকু মনে করি 17 BLT-তে এটা রিপোর্টেড হয়েছে। হুমায়ুন হুসাইন খান ভার্সাস বাংলাদেশ 61 DLR অ্যাপিলেট ডিভিশনের। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাতুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। অর্থঋণ আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সেকশন 8 নিয়ে। সেকশন 8-এ কি আছে? আরজি সম্পর্কে বলা আছে। প্রিয় দর্শক, সেকশন 8-এর সাবসেকশন 1-এ আমরা যা দেখতে পাই, প্রিয় দর্শক, আমরা জানি যে আর্থিক প্রতিষ্ঠান আরজি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করতে হবে এবং আরজিতে যে বিষয়সমূহ উল্লেখ থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমেই আমরা আরজিতে বাদীর নাম, ঠিকানা, কর্মস্থল, এই সমস্ত বিষয় ইত্যাদি বিবরণ উল্লেখ করতে হবে এবং বিবাদীর নাম, ঠিকানা, কর্মস্থল এবং বাসস্থান ইত্যাদির বিবরণ অবশ্যই একটা প্লেইন্টে থাকতে হবে। এগুলো হচ্ছে আইনে নির্ধারিতভাবে বলা আছে সুস্পষ্টভাবে সেকশন 8-এর সাবসেকশন 1-এ। দাবির সহিত যেই দাবিটা করবে, দাবির সহিত সম্পর্কিত সকল ঘটনাটা সবিস্তারে বলতে হবে এবং মামলার কারণ কি, কেন উদ্ভব হইল সেটাও বলতে হবে, ঘটনার স্থান বলতে হবে, লিখতে হবে, তারিখটা লিখতে হবে সুস্পষ্টভাবে, কোর্ট ফি প্রদানের উদ্দেশ্য এবং মামলার তায়েদাদ মূল্য কি সেটাও লিখতে হবে। প্রিয় দর্শক, আদালতের এখতিয়ার রয়েছে মামলাটা করার এবং গ্রহণ করার এবং বিচার করার এখতিয়ার রয়েছে, এই মর্মে স্টেটমেন্ট দিতে হবে এবং যে প্রতিকারটা সর্বশেষ চাইব, মানে প্রেয়ার পোরশন যেটা, এটা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সাবসেকশন 2, সেকশন 8 সাবসেকশন 2-তে আমরা বাদী আরজিতে আরও কিছু জিনিস অন্তর্ভুক্ত করতে পারবে, সেই বিষয়ে কিন্তু আমরা আইনে দেখতে পাই। প্রিয় দর্শক, একটি তফসিল থাকবে যাতে সুস্পষ্টভাবে বলা থাকবে যে বিবাদীকে প্রদত্ত যে মূল ঋণ থাকবে বা ক্ষেত্রমতো যে বিনিয়োগকৃত যে টাকার পরিমাণ সেটা থাকবে তফসিলে, শিডিউলটা দিতে হবে সুস্পষ্টভাবে। অস্বাভাবিক না কিন্তু বাট স্বাভাবিক যে ইন্টারেস্ট বা কখনো কখনো ক্ষেত্রমতো মুনাফা বা ভাড়া হিসাবে যে আরোপিত টাকা আছে সেটার পরিমাণ থাকতে পারে তফসিলে। তারপর দণ্ডসুদ, পেনাল্টি ইন্টারেস্ট যেটাকে বলি আমরা, যেটা আরোপিত হয় সেটার পরিমাণ থাকতে হবে। আর অন্যান্য বিষয় বাবদ বিবাদীর উপর যদি কোনো কিছু ইম্পোজ করা থাকে সেই টাকার পরিমাণও কিন্তু তফসিলে থাকতে হবে। প্রিয় দর্শক, মামলা দায়েরের পূর্ব পর্যন্ত যে দেখা যায় যে হিসাব আছে, শেষ হিসাব মতে বিবাদী কর্তৃক বাদী বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ কত টাকা দিয়েছে এবং কত টাকা পাওনা রয়েছে সেই সংক্রান্ত জমাকৃত টাকার পরিমাণও কিন্তু এখানে থাকতে হবে। শুধুমাত্র আমরা পাবো যেটা সেটা দিলে হবে না, কত টাকা বাদী পক্ষ জমা দিয়েছে সেটাও থাকতে হবে এবং বাদী কর্তৃক প্রদত্ত ধার্যকৃত মোট এবং বিবাদী কর্তৃক পরিশোধিত টাকার একটা তুলনামূলক একটা অবস্থান তফসিলে দিতে হবে। আসলে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যা বন্ধক বা জামানত রাখুক না কেন, রাইখা যদি বিবাদী পক্ষ যদি ঋণ নেয় তাহলে সেই ঋণ গৃহীত হয়েছে এবং সংশ্লিষ্ট বন্ধকি বা জামানতি যে প্রপার্টি আছে সেটার পরিচয়, বিবরণ, তফসিল এবং আর্থিক মূল্যায়ন এবং এটা একটা অ্যাসেটের ইভ্যালুয়েশন থাকে, সেটাও কিন্তু শিডিউলে দিতে হবে। এখন আমরা অনেক সময় এগুলো কিন্তু কমপ্লেন পিটিশনে ল্যাচেস থাকে। বাদী তার দাবির সমর্থনে কিন্তু সাক্ষ্য হিসাবে কোনো দলিলেরও যদি উল্লেখ থাকে তাহলে সেই দলিল এবং তার দলিল যদি তার দখলে থাকে নিজের, সেটা দিতে হবে। আরজির সহিত আমরা দেখি যে ওই সমস্ত দলিল এবং সত্যায়িত নকল বা ফটোকপি কিন্তু ফিরিস্তি সহকারে দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আমরা সাবসেকশন 4-এ যেটা দেখি, সেকশন 8 সাবসেকশন 4, বাদী তার সহিত সাক্ষ্য হিসাবে তার দখলে নাই এমন কোনো দলিলের উপর কিন্তু নির্ভর করতে হবে না। যদি করে তাহলে কার নিকট আছে সেটা উল্লেখ করতে হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে ওই সংশ্লিষ্ট দলিলের একটা তালিকা আরজির সহিত দাখিল করতে হবে। আর সেকশন 8-এর উপধারা 5-এ আমরা জানি যে আরজি দাখিলের পর কোনো দলিল বাদী দাখিল করলে আদালত যদি মনে করে যে সঙ্গত মনে করে, খরচ প্রদান ছাড়াও কিন্তু দলিল গ্রহণ করবে না। আবার যদি যে প্রদেয় খরচ আছে সরকারি রাজস্ব হিসাবে নির্ধারিত খাতে সেইটা জমা হবে। সেকশন 8-এর সাবসেকশন 6-এ, প্রিয় দর্শক, আমরা অর্থঋণ আদালত 2003-এর কথা বলছি। বাদীর পক্ষে যদি আবার দেখা যায় যে কার্যকারক হিসেবে কাউকে দায়িত্ব পালন করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আরজিতে উল্লেখ করতে হবে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যদি কেউ মামলা করে সেটার কথা বলা হয়েছে। সেকশন 8-এর সাবসেকশন 7-এ আমরা, প্রিয় দর্শক, জানি যে বাদী যদি কোনো মামলায় বিবাদীর সম্পত্তির কোনো তফসিল প্রদান করতে অসমর্থ হয়
তাহলে বাদীর আবেদনক্রমে আদালত বিবাদীকে লিখিত হলফনামা আকারে কিন্তু তার অস্থাবর স্থাবর সকল সম্পত্তির হিসাব দাখিল করতে নির্দেশ প্রদান করবে। এবং এই যে একটা নির্দেশ এই বা ডাইরেকশন, এটা যদি বিবাদী প্রাপ্ত হয় তাহলে সেই অনুসারে কিন্তু তাকে স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা অবশ্যই আদালতে দিতে হবে যদি থাকে। আর যে তালিকা লিখিত হলফনামা আকারে আদালতে পেশ না করে তাহলে সেটার একটা কনসিকুয়েন্স আছে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সেকশন 8 সাবসেকশন 8 আমরা জানি যে আর্থিক প্রতিষ্ঠান যদি মামলা করে তাহলে মামলা করার সময় অবশ্যই মোট যত সংখ্যক বিবাদী থাকবে আর্জি এবং সংযুক্ত কাগজপত্রাদি তত সংখ্যক অনুলিপি আদালতে দাখিল করতে হবে। যা আছে সংশ্লিষ্ট সবগুলোরই সমপরিমাণ একটা ট্রু কপি আদালতে জমা দিতে হবে। এই সংক্রান্ত কিন্তু কিছু জাজমেন্ট আছে। পূবালী ব্যাংক লিমিটেড ভার্সাস আমরা জানি যে এমডি নুরুল হক, এটা 14 BLC-তে হাইকোর্ট ডিভিশনে এটা রিপোর্টেড হয়েছে। পেজ নাম্বার হচ্ছে 494, আপনারা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক। আরেকটা মামলার কথা যদি আমরা খেয়াল করি, মীর রাশেদ আলী আহমেদ ভার্সাস অর্থঋণ আদালত ঢাকা এবং আদার্স, এটা যতটুকু মনে করি 17 BLT-তে এটা রিপোর্টেড হয়েছে। হুমায়ুন হুসাইন খান ভার্সাস বাংলাদেশ 61 DLR অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট, এটা 90 পেজ নাম্বার 92-তে আছে প্রিয় দর্শক। আরেকটা কেসের কথা স্মরণ করতে পারি, সেটা হচ্ছে এম এ জাহাঙ্গীর এন্ড আদার ভার্সাস আব্দুল মালিক এন্ড আদার্স, এটা 12 DLR অর্থাৎ 12 DLR-এ 704 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। আরেকটা মামলা এই সংক্রান্ত, এই সেকশন সংক্রান্তই আছে, যে বাংলাদেশ রেলওয়ে ভার্সাস মেসার্স আপনার সিনাফ ক্যাটারিং এন্ড শিপ ব্রেকিং কর্পোরেশন থ্রু দি লিগাল এজেন্টস অ্যান্ড ইউনাইটেড লাইনার এজেন্সিস এন্ড আদার্স, এটা 5 BLD-তে এটা রিপোর্টেড হয়েছে। 1985 সালের মামলা যতদূর আমার মনে পড়ে, অ্যাপিলেট ডিভিশনের 115 নম্বর পেজে আছে এটা। তো এই সংক্রান্ত আরও কিছু জাজমেন্ট আছে, সবগুলা এখন আসলে উল্লেখ করা অনেক সময় আপনাদের কাছে এটা মনোটোনাস মনে হতে পারে, তবে যারা প্র্যাকটিসে আছেন বা আইন পেশার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের আশা করি উপকারে আসবে। এই জন্য মেসার সালে স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সাস TS স্পেসিফিক অটো অ্যান্ড আদার্স, এটাও কিন্তু একটা জাজমেন্ট আছে এই সংক্রান্ত, 3 BLD অ্যাপিলেট ডিভিশনে আছে, 195 নাম্বার পেজে আছে সেই বিষয়ে। তো এই যে জাজমেন্টগুলোর কথা বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জাজমেন্টের কথা আমরা চিন্তা করতে পারি, আশরাফুদ্দিন আহমেদ ভার্সাস ব্যাংক ইন্ডাস্ট্রিজ 44 DLR অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার হচ্ছে 136, আপনারা এটা পেয়ে যাবেন। আর মীর রাশেদ আলী আহমেদ ভার্সাস অর্থঋণ আদালত ঢাকা এন্ড আদার্স 17 BLT 2009 সালের, এটা হাইকোর্ট ডিভিশনের 416 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড ভার্সাস এমডি নুরুল হক, এটা একটা মামলা আছে, সেটাও আপনারা দেখতে পারেন 14 BLC-তে রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। 2009 সালের কেস, এটা যতটুকু আমার মনে পড়ে হাইকোর্ট ডিভিশনের কেস, 494 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে। মীর রাশেদ আলী ভার্সাস অর্থঋণ আদালত, এটা 17 BLT-তে এটা রিপোর্টেড হয়েছে, 2009 সালের কেস, 416 নম্বর পেজ, আপনারা এটা দেখে নিতে পারেন। আরেকটা বিষয়, আরেকটা মামলা যদি এই সংক্রান্ত বলি আমরা, শরীফুল আলম গোল্ডার ভার্সাস অর্থঋণ আদালত, এটা 18 BLT অর্থাৎ 18 BLT, পেজ নাম্বার হচ্ছে 127, আপনারা সেটা পেয়ে যাবেন প্রিয় দর্শক। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি প্রিয় দর্শক। অর্থঋণ আদালত আইন 2003-এর পার্ট 5 অর্থাৎ ধারাবাহিক 5ম পর্বে আজকে চেষ্টা করেছি যে আরজি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করার জন্য। অনেকেই মনে করতে পারেন যে আরজি সংক্রান্ত বিষয় আমি তো জানি কিভাবে আরজি লিখতে হয়। নো, আইনে যেভাবে বলা আছে সুস্পষ্টভাবে যদি সেই জিনিসগুলো যদি আপনার প্লেইনটে না থাকে অর্থাৎ আরজিতে না থাকে, তাহলে কিন্তু মামলা আরজি সংশোধন আপনি করার সুযোগ পাবেন, ঠিক আছে, কিন্তু এই যে এই সুযোগটা নিয়ে কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতে এসে প্রতিপক্ষ কিন্তু মামলা স্থগিত পাওয়ার মতো গ্রাউন্ড তৈরি করে মামলা স্থগিত করে ফেলতে পারে, স্টে হয়ে যেতে পারে। এই জন্য আরজিটা যখন দাখিল করতে হবে সেক্ষেত্রে তফসিল এবং অন্যান্য যে আজকে যে ক্রাইটেরিয়াগুলো কথা বললাম, আইনে যেগুলো নির্ধারিত আছে সেকশন 8-এ সুস্পষ্টভাবে যেগুলো আছে সেগুলো কমপ্লাই করতে হবে। এই সংক্রান্ত যে কতগুলো জাজমেন্ট আছে, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, সেগুলো রেলিভেন্ট আমি একটু আলোচনা করে দিলাম যাতে আপনারা খুঁজে বের করে নিতে পারেন যে এই ধরনের সমস্যায় পড়ে সংশ্লিষ্ট মামলাগুলো আসলে উদ্ভব ঘটেছিল এবং উচ্চ আদালত এই ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছে, আপনারা কিন্তু সেখান থেকেও হেল্প পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে চেষ্টা করি ভালো কাজ করার, ভালো কথা বলার এবং দেশকে ভালোবাসা, দেশপ্রেম মানুষকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
আর একটি বিষয় হচ্ছে যে প্রয়োজন আমরা প্রত্যেকেই দুর্নীতিকে না বলি এবং পেশাগত মর্যাদা রক্ষা করি, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।